উৎসব মানেই হচ্ছে আনন্দ, খাবার এবং সবকিছু মিলেই কিন্তু উদযাপন করা। কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য কিন্তু এই সময়টা অনেকটাই তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবার গ্রহণ করা, সেই সাথে চিনি সমৃদ্ধ অর্থাৎ ডেজার্ট ধরনের খাবার গ্রহণ করার কারণে অনেক সময় দেখা যায় ডায়াবেটিক রোগীদের ব্লাড সুগার কিন্তু অনেকটাই অনিয়ন্ত্রিত হয়ে যায়। আজকের আলোচনায় আমরা কথা বলার চেষ্টা করব যে উৎসবের মধ্যে আনন্দটাকে বজায় রেখেও কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় এবং ঝুঁকি ব্যবস্থাপনা, সেই সাথে দৈনন্দিন জীবনে কিভাবে বিভিন্ন নিয়মকানুন মেনে চলেও আনন্দটাকে বজায় রেখে সুস্থ এবং সুন্দর রাখা যায়, সেই বিষয়গুলি কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্টারপ্রাইজ সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিশেষ উৎসবে ডায়াবেটিস রোগীর পূর্ব পরিকল্পনা। আর এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নাজমা আক্তার, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগ, মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর আফসার আহমেদ, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ এবং পিএইচডি গবেষক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা যদি আমাদের বাঙালিদের কথা বলে থাকি যে একটা প্রচলিত কথা আছে যে 12 মাসে 13 পার্বণ হয়ে থাকে, অর্থাৎ সারা বছরই কিন্তু কোনো না কোনো ধরনের উৎসব থাকে। যদি আমরা ডায়াবেটিক পেশেন্টদের কথা বলে থাকি যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু এই উৎসবগুলো অ্যাটেন্ড করা, সেই সাথে নিজেদের সুগার কন্ট্রোল করা এবং সুস্থ থাকা সব কিছুই কিন্তু মিলে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমি ডক্টর নাজমা আক্তার আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। এই যে আমাদের উৎসবগুলো চলে, এই সময়টাতে অনেকে মনে করে যে আজকের দিনটাতেই তো আমি একটু বেশি যদি খাই তাতে খুব একটা অসুবিধা হবে না, আমার সুগার বেড়ে গেলেও কোনো সমস্যা নাই। এই যুক্তিটা বা এই ধারণাটাই আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ মনে হয় আপনার কাছে? আমাদের যে ধারণাটা, সেই ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে উৎসব, আমি অবশ্যই উৎসবের আমি সামিল হতে পারবো, কিন্তু কতটা ঝুঁকি আছে সেটা সম্বন্ধে আমাকে জানতে হবে। কী করলে আমি ঝুঁকি থেকে এড়িয়ে যে থাকতে পারবো সেটাও জানতে হবে। আপনি যেটা বললেন যে আজকের জন্য এই ধরনের চিন্তাভাবনাগুলো বাদ দিয়ে প্রতিদিন ভালো থাকার জন্য যেই নিয়ম নীতিগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। এই জন্য আমাকে যা করার দরকার সেটা করতে হবে, এবং সেটা যে খুব কঠিন কিছু তা কিন্তু নয়, সেগুলো কিন্তু খুবই সহজ নিয়ম। সেগুলো যদি আমি মেনে চলি তাহলে উৎসবটি যেমন আমার জন্য খুবই একটি স্মৃতিময় হয়ে থাকবে, এবং উৎসব পরবর্তী সময়ে কিন্তু আমার ডায়াবেটিসের ঝুঁকির কারণে বা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হওয়ার কারণে যেসব ঝুঁকিগুলো হয় সেগুলো থেকেও কিন্তু আমি পরিত্রাণ পাবো। তো একটি পূর্ব পরিকল্পনা থাকাটা কিন্তু খুবই জরুরি। যে কোনো কাজেরই কিন্তু পূর্ব পরিকল্পনা থাকতে হয়। তো সেখানে ডায়াবেটিস রোগীর যদি একটু আলাদা করে কিছু পরিকল্পনা তাকে নিয়ে, সেটা নিয়ে যদি উনি সুস্থভাবে এই উৎসবগুলোতে সামিল হতে পারেন, তার থেকে তার বড় কিছু হতে পারে না। চমৎকার বলেছেন। ডক্টর আফসার, আপনার কাছে জানতে চাইবো, যেমনটি ডক্টর নাজমা বলছিলেন যে পূর্ব পরিকল্পনাটা অনেক বেশি দরকার ডায়াবেটিক পেশেন্টদের জন্য যে কোনো উৎসবের আগে। একটু যদি আমাদেরকে বলতেন যে আসলে স্বাভাবিক আমাদের জীবনযাত্রায় কোন কোন বিষয়গুলোকে মেনটেন না করলেই নয় সুস্থ থাকার জন্য এবং ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখার জন্য? উৎসবগুলো আসলে আমাদের সামাজিক, সাংস্কৃতিক এবং আত্মিক মিলন মেলা। সাংস্কৃতিক ঐতিহ্যকে স্বাস্থ্য সচেতনতার অভ্যাসগুলোর সুষম বিন্যাসের মাধ্যমে আনন্দময় এবং দায়িত্ব সচেতনভাবে উৎসবগুলো একজন ডায়াবেটিক রোগী অন্যান্য সাধারণ রোগীর মতো উদযাপন করতে পারেন। সেই জন্য যে পরিকল্পনার প্রয়োজন, সেটা যদি উনি আগের থেকে চিন্তা করেন তাহলে তার পক্ষে এটা খুব কষ্টসাধ্য একটা বিষয় না। সেই পরিকল্পনার অংশ হিসেবে ওনাকে আগে চিন্তা করতে হবে তার সামগ্রিক অবস্থা, তার কী কী রোগে নিয়ে আক্রান্ত আছেন, এবং উৎসবের ধরন, কতক্ষণ পর্যন্ত আমাকে উৎসবে যাওয়ার সময় থেকে শুরু করে বাসার প্রত্যাবর্তন পর্যন্ত ওনার খাদ্যাভ্যাস, ওনার পোশাক পরিচ্ছদ, ওনার চলাফেরা কীভাবে নিয়ন্ত্রিত হবে সেটা নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করে যদি উনি যান তাহলে উনি অন্যান্য সচেতন মানুষের মতো স্বাভাবিকভাবে উৎসব উদযাপন করতে পারবেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে দেখতে হবে যে আমার উৎসবটা কী ধরনের উৎসব, এখানে কী ধরনের খাবার পরিবেশন করা হবে, কতক্ষণ ধরে আমাকে থাকতে হবে, কতখানি লম্বা জার্নি করে যেতে হবে, এই সময়ের সাথে সাথে আমার খাবারের সাথে সেই সময়ের কী ওষুধ আছে, সুগার পরিমাপের বিষয় আছে, কতটুকু পরিমাণ খেতে হবে এবং ওষুধের সমন্বয় কীভাবে করতে হবে সেটা একটা পূর্ব প্রস্তুতি উনি নিয়ে নেবেন। সেটা শুরু হবে ওনার পোশাক পরিচ্ছদ
পড়া থেকে শুরু করে প্রত্যাবর্তনের সময় পর্যন্ত উনি কীভাবে থাকবেন। যেমন উনি শুধু যে খাবেন সেটা না, উনি যেভাবে যাচ্ছেন, ওনার যে পায়ে যে জুতা দীর্ঘক্ষণ পরে থাকবেন, ডায়াবেটিস একজন ফুট আক্রান্ত হতে পারেন। খাদ্য ব্যবস্থাপনার সাথে সাথে তার এই ছোটো সিমিংলি ইরেভেলেন্ট বিষয়গুলো, যেগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কোনো কার্যকর ভূমিকা নেই, কিন্তু সেটা তার শারীরিক স্বাস্থ্য ঝুঁকির জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি আছে, সেই সবগুলো যদি উনি সমন্বয় করে নেন, সেক্ষেত্রে উনি যথেষ্ট আনন্দসই উৎসবযাত্রা অবলম্বন করতে পারবেন। সেই পরিকল্পনা থেকে ওনাকে প্রথমে ধরতে হবে আমি কী ধরনের খাবারের ঝুঁকির মধ্যে পড়ছি। সাধারণত উৎসবগুলোর বাংলাদেশে ট্রেন্ড অনুসারে চেঞ্জ হচ্ছে। আগে যেমন আমাদের কিছু বার্ষিক উৎসব ছিল, কিছু ধর্মীয় উৎসব ছিল, এখন আমাদের অনেক সময় সোশ্যাল গেট টুগেদারিং হয়, আমাদের যেসব অফিসিয়াল গেট টুগেদারিং হয়, আউটিং হয়। একটা কথা না বললেই নয়, আমরা শুধুমাত্র যে বাঙালিদের কালচার অনুযায়ী ফেস্টিভ্যালগুলো আমরা অ্যাটেন্ড করছি তা কিন্তু না, অনেক পশ্চিমা সংস্কৃতি অনুযায়ী কিন্তু আমরা উৎসবগুলোকেও কিন্তু আমরা সেই সাথে ইনক্লুড করে ফেলেছি। জি জি, সেই জন্যই এই উৎসবের ধরন এবং প্যাটার্নগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। বাঙালি খাবারের সাথে সাথে আমাদের ফাস্টফুড সংক্রান্ত খাবারের উৎসবগুলোও কিন্তু আমরা একই সাথে অংশগ্রহণ করছি। সেই জন্য আমাকে ধরতে হবে আমি কোন ধরনের উৎসবে যাচ্ছি, সেই সব উৎসবে কী ধরনের খাবার পরিবেশন করবে, এবং সেই সব খাবার থেকে আমার রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ খাবার কোনটা হবে সেটা আমাকে আগে সিলেকশন করতে হবে। সেজন্য উৎসব যাওয়ার প্রস্তুতি হিসেবে আমাকে চিন্তা করতে হবে আমি যাতে অধিক মাত্রায় ক্ষুধার্ত অবস্থায় যাতে উৎসবে না যাই। হালকা কিছু খাবার গেলে আমার যে ক্রেভিং নিয়ে খেতে বসা, আমার যে অনেক বেশি অনিয়ন্ত্রিত খাবার, সেই অভ্যাসটাকে আমি প্রথমেই কিন্তু রহিত করতে পারবো। দ্বিতীয়ত উৎসবগুলোতে আমার কী ধরনের খাদ্যাভ্যাস পরিবেশন হচ্ছে, এটা দেশীয় সংস্কৃতি খাবার নাকি ওয়েস্টার্ন কালচারের উৎসবের খাবার, সেইখানে আমি কী ধরনের খাবার সিলেকশন করব। প্রথমেই আসি আমি কতটুকু পরিমাণ খাবো, আমাকে খেয়াল করতে হবে আমার সুগার আছে, সেইটা আমি সামাজিকতা রক্ষা করে আমার সুগারের কোনো ক্ষতি সাধনা করে কীভাবে আমি সামাজিকতা আমার স্বাভাবিক ঝুঁকিহীনভাবে আমি পালন করতে পারি। সেই জন্য আমার খাদ্য নির্বাচনের ক্ষেত্রে ঠিক করতে হবে যে উৎসবে যে হাই ক্যালোরি এবং হাই কার্বস ডায়েট, অধিক মাত্রায় কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলোকে পরিহার করে লিফি ভেজিটেবলসগুলো, সালাদগুলো, এগুলো দিয়ে প্রথমে আমাকে ঠিক করতে হবে। তারপর সেখানে আমাকে লিন ফ্যাট যেগুলো প্রোটিন আছে, সেই প্রোটিনগুলো কিছু অবশ্যই প্রথম শ্রেণীর প্রোটিনগুলোকে আমাকে নিতে হবে। ফ্রুটস নিতে পারি, সেটাও আমাকে সুগারের লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য করে নিতে হবে। পোর্শন সাইজ খুব ইম্পর্টেন্ট, আমি কতটুকু নিচ্ছি, এই পোর্শন সাইজটা কিন্তু এখন বৈজ্ঞানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা এখন বিজ্ঞানে বলছে, এডিএ গাইডলাইনে বলছে যে কেউ যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তিনি একটা ছোট প্লেট নেবেন, কারণ ছোট প্লেটে একই পরিমাণ খাবার তার একটু বড় বেশি লাগবে। আর কিন্তু সেই জন্য অনেকে বিশাল আকার প্লেট নেন, পরিমিত খাবারটাই নেন, কিন্তু সেখানের মধ্যে অপ্রীতি থাকবে। তাহলে এই যে একটা মানসিক ব্যাপার, এটাও কিন্তু আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন সায়েন্টিফিক্যালি খুব এভিডেন্স বলেছে, যেটা তার সুগারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় হচ্ছে আমরা একটা রোল মডেল প্লেট ইউজ করতে পারি যে কোনো জায়গায়, এটা উৎসব হোক বাসা হোক। আমি 4 ভাগের 2 ভাগ সবজি দ্বারা নিব, 4 ভাগের 1 ভাগ আমি কার্বোহাইড্রেট নিব এবং 4 ভাগের 1 ভাগ আমি প্রোটিন নিব। সুতরাং আমার বুফে সিস্টেম হোক বা আমার যে কোনো হোক, আমি যদি আমার খাদ্যাভ্যাসের চয়েসের ক্ষেত্রে সেটা নিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমার অধিক মাত্রায় সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি থেকে আমি রক্ষা পাবো। দ্বিতীয় কথা হচ্ছে আমার ড্রিঙ্কসের ক্ষেত্রে, এখানে অনেক ধরনের সুইট কন্টেনিং ড্রিঙ্কস থাকে, আমাকে অবশ্যই সেটা অ্যাভয়েড করতে হবে। আমাকে সাদা পানি, পরিষ্কার পানি আমাকে অধিক মাত্রায় খেতে হবে। 3 নম্বর জিনিস হচ্ছে আমার পরিমাণটাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, আমি যাতে বারবার যাতে না নিই। এই যে অভ্যাসগুলো, এগুলোকে যদি আমি সমন্বয় করতে পারি, তাহলে অন্যান্য সাধারণ মানুষের মতো আমি উৎসবগুলোকে খুব আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারবো। আচ্ছা, খুব চমৎকার বললেন আপনি যে খাবারগুলো আমরা খাবো, পোর্শন কন্ট্রোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি খুব চমৎকার করে সেই সাথে বললেন যে সুষম খাবার দিয়ে যেন আপনার প্লেটটাকে গোছানো হয়। ডক্টর নাজমা, আপনার কাছে একটু জানতে চাইবো যে যেমনটি ডক্টর আফসার বলছিলেন যে পোর্শন কন্ট্রোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটা যদি সুষম খাবার দিয়ে করা হয়, এটা আসলে কিভাবে করা সম্ভব? এবং আমরা সাধারণত জেনে থাকি, বুঝে থাকি যে পোর্শনের বিষয়টা সাধারণত পুষ্টিবিদরা ডিল করে থাকে। এই ক্ষেত্রে আসলে পুষ্টিবিদের ভূমিকাটা আসলে কতটুকু? ধন্যবাদ। পুষ্টিবিদের ভূমিকাটা আসলে শুরু থেকেই, যখন একজন ডায়াবেটিস রোগী প্রথমেই ডায়াগনোসড হচ্ছেন, তখনই কিন্তু আমরা তাকে একজন পুষ্টিবিদের কাছে পাঠিয়ে দিচ্ছি। তার দৈনিক ক্যালোরি মেপে তার খাদ্য তালিকাটা সুষমভাবে বন্টনের জন্য যে বিন্যাসটা, ওটা কিন্তু একজন পুষ্টিবিদই করে দিচ্ছেন। তো একজন ডায়াবেটিস রোগী যখন প্রথম ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন, তার কিন্তু অনেক কিছু সম্বন্ধে তখন একটি সম্যক ধারণা হয়ে যায়। আমার ডায়াবেটিসটি কী ধরনের ডায়াবেটিস, আমাকে কী ধরনের ওষুধ খেতে হবে, আমাকে কী ধরনের ডায়েট প্ল্যানে থাকতে হবে,
আমাকে কি কি এক্সারসাইজ করতে হবে, আমার ডায়াবেটিসের ঝুঁকিগুলো কি, কখন কোনটা খারাপ ঝুঁকি, কোনটা কম মাত্রার, কোনটা দীর্ঘমেয়াদী ঝুঁকি, হ্যাঁ এগুলো সম্বন্ধে কিন্তু তাকে একটি সম্যক ধারণা প্রথম থেকেই দেওয়া হয়। কারণ হচ্ছে ডায়াবেটিসটা একটি প্রোগ্রেসিভ ডিজিজ, এটি কিন্তু কখনো এমন হবে না যে তিনি ডায়াবেটিস মুক্ত হয়ে যাবেন। তার ডায়াবেটিসটা কন্ট্রোলে রেখে তিনি কিন্তু তার জীবনযাপন খুব ভালোভাবে অন্যান্য সুস্থ স্বাভাবিক মানুষের মধ্যেই পার করতে পারবেন। কিন্তু এই সম্যক ধারণাটি তাকে কিন্তু এই লম্বা জার্নিটি পার করতে সাহায্য করে। তাহলে আমরা যখন উৎসবে যাচ্ছি, উৎসবের ক্ষেত্রে আমি আরেকটু ভাগ করে যদি বলি, একটা হচ্ছে আমি গেস্ট, আরেকটা হচ্ছে আমি হোস্ট। যখন আমি হোস্ট, আমার বাড়িতে যখন কেউ আসছেন, আমি যখন কাউকে দাওয়াত করছি, এটা হতে পারে একটা গেট টুগেদার, হতে পারে একটা বার্থডে পার্টি, হতে পারে একটা ছোটোখাটো ফ্যামিলি রিইউনিয়ন, সেখানে কিন্তু আমার জানা আছে আমি যাদেরকে ইনভাইট করেছি তাদের মধ্যে কোনো ডায়াবেটিসের রোগী আছেন কিনা, আমাদের কিন্তু জানা থাকে মোটামুটি, ঠিক আছে। অথবা যদি জানা না থাকে সেক্ষেত্রে আমি সবাইকেই অনুরোধ করব, যদি এরকম ঘরোয়া পরিবেশে যেখানে তার স্কোপ আছে তিনি কিন্তু জানিয়ে দিতে পারেন যে আমি কিন্তু ডায়াবেটিসের রোগী। খুব চমৎকার একটা বিষয় আপনি বললেন যে আসলে এখানে ডিপেন্ড করে যে উৎসবে আসলে আমি হোস্ট হিসেবে যাচ্ছি নাকি আমি গেস্ট হিসেবে আমি থাকছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেখানে আমি যদি হোস্ট হয়ে থাকি তাহলে সেখানে কিন্তু আমার হাতে কিন্তু অনেক অপশন, সেখানে কিন্তু আপনি যেটা বললেন পোর্শন সাইজ, হেলদি, এখন আমি এখানে শুধুমাত্র যে আমি একজন ডায়াবেটিস রোগীরই দায়িত্ব তা কিন্তু না, আমি যেমন ফুড প্রসেস করছি সেই রন্ধন প্রণালীটি যদি আমি স্বাস্থ্যসম্মতভাবে আমি ইনগ্রেডিয়েন্টসের ক্ষেত্রে, প্রসিডিউরের ক্ষেত্রে যদি অনেক কিছু মেনটেন করা সম্ভব, যেমন আমরা ফ্রাইড ফুডগুলো যদি অ্যাভয়েড করে, এখন কিন্তু অনেক অত্যাধুনিক ব্যাপার স্যাপার চলে আসছে যেখানে কিন্তু যেমন স্মোক করা যায়, গ্রিল করা যায়, এগুলোতে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে হেলদিভাবে আমি ওই যেটা আমরা ভাজা পোড়া করছি তার থেকে কিন্তু অনেকটাই হেলদি হচ্ছে। তারপরে আমরা যেটা বললাম যে লিন ফ্যাট, আমরা অতিরিক্ত চর্বিগুলো কেটে বাদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা সবজির আইটেম রাখলাম, যেগুলোতে হয় যে আমরা যখন বাইরে কোথাও খেতে যাই সেখানে সবজির আইটেমগুলো খুব কম থাকে, আমি একটা ভেজিটেবলস দিয়ে স্পেশালি অনেকগুলো আইটেম করতে পারি, সালাদ রাখতে পারি। আমি আমার যে মিষ্টান্নগুলো তৈরি করছি সেখানে কিন্তু আমি আর্টিফিশিয়াল সুইটেনার দিয়ে করতে পারি যেন আমাদের ডায়াবেটিস ফ্রেন্ডলি হয়, ঠিক আছে। সেখানে কিন্তু আমি ড্রিঙ্কসগুলো কিন্তু আমার ডায়াবেটিক ফ্রেন্ডলি রাখতে পারি, আমি শুধু একটা ডাবের পানি রাখতে পারি, শুধু প্লেন ওয়াটারের সাথে লাচ্ছির সেটা কিন্তু প্রসেস করে যদি আমি আর্টিফিশিয়াল সুইটেনার দিয়ে করি সেটা হতে পারে, দই রাখতে পারি, এগুলো কিন্তু আমার গুড চয়েস। আমি যখন ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি সেখানে কিন্তু আমরা অলিভ অয়েল ইউজ করতে পারি, বা যেই ওয়েলগুলো আমাদের আমরা বলি যে স্বাস্থ্যসম্মত সেগুলোর দিকে আমাদের যদি আমরা সেগুলো দিয়ে প্রসেস করি। আপনি অলিভের কথা বললেন, অলিভ অয়েলটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা একটু বিলাসবহুল তেল হয়ে যায়, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের যে কালচার সেখানে এই ধরনের অলিভ অয়েল ইউজ করে দাওয়াত অ্যাটেন্ড করা, গেস্টদেরকে অ্যাটেন্ড করা একটু ডিফিকাল্ট? আসলে চেঞ্জ তো আসতে হবে, তাই না? তাহলে আমাদের ওই যে ফুড হ্যাবিট যদি আমরা চেঞ্জ না করতে পারি, আমরা যে ধরনের খাবার খাই সেখানে অলিভ অয়েল দিয়ে আসলে ফুড প্রসেস করাটা খুব ডিফিকাল্ট, তাহলে আমাদের এই ফুড টাইপগুলো থেকে বের হয়ে আসতে হবে। এই টাইপগুলো থেকে যদি বের হয়ে আসতে পারি তাহলে আমাদের প্রসেসিংগুলোও কিন্তু ইম্প্রোভাইজেশন হয়ে যাবে, সেখানে আমরা অনেক হেলদি ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে পারবো। আমরা আদা চা রাখতে পারি, আমরা রং চা রাখতে পারি, আমরা জিরা পানি রাখতে পারি, এগুলো কিন্তু আমাদের খুব আমাদের সবসময় একটু ড্রিঙ্কসের প্রতি একটা ফ্যাসিনেশন থাকে, সেখানে কার্বোনেটেড ড্রিঙ্কসগুলো আমরা বাদ দিতে পারি। এটা হচ্ছে আমি যখন হোস্ট। আর যখন আমি গেস্ট, যেটা একটা আফসার বলছিলেন, তখন কিন্তু আমার একটা আইডিয়া আছে এটা কী ধরনের প্রোগ্রাম, এখানে অনেক লোক আসবে, অতএব স্বাভাবিকভাবে আমারটা আমাকেই বুঝতে হবে, আমার জন্য হয়তো বা স্পেশালি কিছু হয়তো করা হবে না। তো পোর্শন সাইজের কথা যেটা আমরা সবসময় বলি যেটা প্লেট মডেল, এটা কিন্তু আমাদের সমস্ত ডায়াবেটিসের রোগীদেরই মোটামুটি একটু হলেও তাদের একটা ধারণা আছে যে বেশিরভাগ অংশটুকু হাফ পর্যন্ত আমরা সবজি বা সালাদ নিলাম, তার 1/4 হচ্ছে প্রোটিন আর 1/4 হচ্ছে কার্বোহাইড্রেট। তো সেক্ষেত্রে ওই যে একই কথা যে যেটা আমার হেলদি মনে হচ্ছে, যেমন আমি একটু বিফটা অ্যাভয়েড করে শুধু চিকেন নিতে পারি, যে চিকেনটা হয়তো বা 3-4 ধরনের চিকেনের আইটেম ছিল, যেটা আমার জন্য বেশি হেলদি হচ্ছে স্মোক গ্রিল, এই ধরনের চিকেনটা নিতে পারি। যেটা মশলাদার মনে হচ্ছে কম সেটা নিতে পারি। ড্রিঙ্কসের ক্ষেত্রে আমার চয়েসটা হতে পারে যেটা আমাদের স্বাস্থ্যসম্মত হতে পারে। তো সবসময় সিস্টেম হচ্ছে আমাকে সুস্থ থাকতে হলে ক্যালোরি মেপে খেতে হবে, যে ক্যালোরি আমি বাড়িতে খেতাম এখানেও সেটা। এখন আমার যদি মনে হয়ে থাকে, আমি অনেক সময় রুগীরা এসে বলে যে ডাক্তার সাহেব আমার সুগারটা বেড়ে গিয়েছে, গত 3 দিনে একটা বিয়ের দাওয়াতে আমাকে সবাই খুব জোর করে খাইয়েছে,
এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রোগীরা এই কমপ্লেনটাই করে থাকে, ঠিক কমপ্লেন বলবো না, তাদের কথা কিন্তু এটাই থাকে যে উৎসবের পরবর্তী সময়টাতে তাদের সুগার কিন্তু আনকন্ট্রোল হচ্ছে, যে জোর করে খাইয়েছে, হ্যাঁ সবাই বলেছে একদিন খেলে কিছু হবে না, আরে সবার সাথে এসেছেন একটু শেয়ার করতে হবে। তো সেসব ক্ষেত্রে কিন্তু সেটারও একটা কিন্তু প্রসিডিউর আছে, এটা আপনিও জানেন যে আমরা কিন্তু অল্টার করতে পারি, ক্যালোরি কাউন্টিংটা কিন্তু আমরা অল্টার করতে পারি। আমি যদি এখান থেকে মনেই করে থাকি যে একটা রসগোল্লা আমি খেতে চাই আজকে, তাহলে সেখানে আমার যতটুকু ক্যালোরি আমি আমার অন্য প্লেটিংয়ের থেকে অন্য একটা কিছু আমি কিন্তু বাদ দিতে পারি। তো শখগুলোকেও কিন্তু অপেক্ষা করা যায় না, কখনো কখনো শখেরও মূল্য দিতে হয়। তো সব কিছু শেষে কিন্তু পোর্শন সাইজ ক্যালোরি মেপে খেতে হবে, এবং মনে রাখতে হবে উৎসবটা কিন্তু আমি সারা জীবন এনজয় করতে চাই, অথবা এটি শেষ উৎসব না। তো সুস্থ থাকাটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, অর্থাৎ আমরা সাময়িক আনন্দটাকে গুরুত্ব না দিয়ে দীর্ঘমেয়াদীভাবে যেন আমরা ভালো থাকতে পারি সেই চিন্তাটাই করতে হবে। আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম, যেমনটা আপনি খুব চমৎকার করে বলছিলেন যে পোর্শন কন্ট্রোল এবং সেই সাথে বিকল্প কোনো খাবার আমরা চয়েস করতে পারি কিনা। ডক্টর আফসার, আপনি যদি আমাদেরকে বলতেন, যেমন উৎসব মানেই কিন্তু একটা ডেজার্ট থাকে, আমাদের বাঙালিদের খুবই কালচারের মধ্যেই কিন্তু সেটা পড়ে, দই বা যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে তারা আসলে বিষয়টাকে কিভাবে ডিল করবে? আমার কাছে মনে হচ্ছে এটা একটা খুব অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যখন উৎসবে যাবে সেই উৎসবে কী ধরনের কারণ এই জায়গাটায় না ডায়াবেটিক পেশেন্টরা একটু হতাশ থাকে, কিছুটা দুঃখ থাকে তাদের, যে কোনো উৎসবে যে কোনো প্রোগ্রামে তারা কিন্তু মিষ্টি জাতীয় খাবার তারা খেতে পারে না। এটা আসলে আমাদের জ্ঞানেরটাকে যত বৈজ্ঞানভিত্তিকভাবে যদি সম্প্রসারণ করি, তাহলে একজন ডায়াবেটিস পেশেন্টও কিন্তু তিনি খাদ্য চয়েস করে নিতে পারবেন কোনটা তার জন্য দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী উপকারী। যেমন আপনি একটু আগে বলেছিলেন যে প্রকারভেদ কীভাবে নিচ্ছে। ধর আমি একজন ডায়াবেটিক রোগী, সাধারণভাবে যে রোল মডেল বলা আছে, আমরা সাধারণত যেটা কি করি, যখন অনিয়ন্ত্রিত সুগার হয়, দেখা যাচ্ছে 100 ক্যালোরি যদি আমি একটা খাবার নিই, দেখা যায় যে আমার খাবারের মধ্যে 70 থেকে 80 ভাগ থাকে কার্বোহাইড্রেট, 15 থেকে 20 ভাগ থাকে আমার মাছ প্রোটিন জাতীয় খাবার, এবং 5 ভাগের মতো থাকে সবজি। তাহলে এই তিনটা খাবারকে যদি আমি সমন্বয় করে নিই, আমি 40 থেকে 55-60 ভাগ যদি আমি কার্বস নিই, 30 থেকে 35 ভাগ আমি যদি প্রোটিন নিই, 15 থেকে 20 ভাগ যদি আমি ভেজিটেবল নিই, তাহলে কিন্তু আমার চয়েসটা স্বাস্থ্যকর হয়ে যাবে, আমার দীর্ঘমেয়াদী সুগার পরিকল্পনায় কোনো ক্ষতি হবে না। দ্বিতীয় জিনিস হচ্ছে আমার প্রকারভেদ, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমার যে ক্যালোরিগুলো বিন্যাস আছে, আমি যদি একটা উদাহরণস্বরূপ বলি, আমি যদি একটা ডিমকে যদি সিদ্ধ করি, এই ডিমটা আমাকে 70 ক্যালোরি প্রদান করবে। সেই একই ডিমকে যদি আমি পোস্ট করি, তাহলে এটা আমার 78 ক্যালোরি প্রোভাইড করবে। সেই একই ডিমকে যদি আমি পেঁয়াজ মরিচ দিয়ে মামলেট করে খাই, সেটা আমাকে 115 থেকে 150 ক্যালোরি দেবে। তাহলে আমি একজন ডায়াবেটিক ওবেস পারসন, আমাকে খেয়াল করতে হবে আমার যে খাবার মেনু আছে সেইটার মধ্যে কোন খাবারটা আমাকে কম পরিশোধ করতে। সেক্ষেত্রে আমি সিদ্ধ জাতীয় খাবারটাকে নিব একই মেনুর ক্ষেত্রে। তাহলে আমি যে প্রকারভেদ, যে খাদ্যের বিনিময় খাদ্য প্রথা, এটা একজন ডায়াবেটিক রোগীকে জ্ঞানটা ডিসিমিনেশন করে দিলে উনি অবশ্যই সহজভাবে উনি সে পরিবেশিত খাদ্য থেকে ওনার উপযুক্ত খাবারটা উনি নিতে পারেন এবং স্বাচ্ছন্দ্যের সহিত আনন্দঘন পরিবেশটা উনি উদযাপন করতে পারেন। জি, ডক্টর নাজমা, আপনি যদি আমাদেরকে বলতেন, যেমনটি বলছিলেন যে আমরা তো আসলে সব ধরনের উৎসবে আমাদের অ্যাটেন্ড করা উচিত, সেটা ডায়াবেটিক পেশেন্টের জন্য। আমি বলবো যে উৎসবটাকে অ্যাটেন্ডও করবে এবং তার সুগারটাকে নিয়ন্ত্রণে রাখবে। এক্ষেত্রে যারা ডায়াবেটিক পেশেন্ট অনেকেই আছে যারা ইনসুলিন নিচ্ছেন বা ওষুধ গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে সেই ম্যানেজমেন্ট আসলে কীরকম হবে? ম্যানেজমেন্টটা আসলে সবসময়কার মতো একই রকম হবে, তবে এখানে যদি কিছু ভিন্নতা আনতে হয়, তার ক্ষেত্রে কিন্তু তার একটি পূর্ব পরিকল্পনা লাগবে। সেক্ষেত্রে উনি যদি মনে করে থাকেন যে আমি একটা দীর্ঘমেয়াদী ভ্রমণে যাচ্ছি, অথবা আমার হয়তো একটা লম্বা পরিসরে একটা উৎসবে পার্টিসিপেট করতে হবে যেখানে আমার হাতে কিছুই নেই, আমি ম্যানেজ করতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আপনার ডাক্তারের সাথে আলাপ করুন, এবং আপনি যে ধরনের ওষুধগুলো খাচ্ছেন, হ্যাঁ ওষুধ কিন্তু মিস করা যাবে না, ইনসুলিন কিন্তু মিস করা যাবে না। উনি যে ডোজ নিচ্ছেন সেটা ডাক্তারের সাথে কথা বলে, দরকার হলে ডোজটি যদি একটু মডিফিকেশন লাগে, যেমন ইনসুলিনের মাত্রাটি বাড়িয়ে কীভাবে অ্যাডজাস্ট করতে হবে, যেদিন তিনি একটু বেশি খাবার খেয়ে ফেলছেন, হ্যাঁ কীভাবে তার সুগারটিকে কন্ট্রোল করার জন্য ইনসুলিনের ডোজটিকে অ্যাডজাস্ট করতে হবে, এটি কিন্তু তার ডক্টর তাকে শিখিয়ে দেন যে কীভাবে অ্যাডজাস্ট করবেন। উনি বলছেন হয়তো যে আমি আসলে যেখানে যাচ্ছি সেখানে আমার কন্ট্রোলে কিছু নেই, আমার ওই স্টাইলেই খেতে হবে,
হয়তো বা আমি খুব ম্যানেজ একটা করতে পারবো না। তো সেক্ষেত্রে এই ধরনের পরামর্শগুলো তার এই ধরনের যাত্রার আগে তাকে কিন্তু ডক্টরের সাথে নিতে হবে। তবে এই ক্ষেত্রে প্রধান কথাটা যেটি হচ্ছে তাকে কিন্তু সুগারটি চেক করতে হবে রেগুলারলি। আমরা সবসময় বলি উনি যখন ভারী কোনো খাবার খাবেন সেটার আগে তো একবার চেক করবেনই, খাওয়ার পরে 2 ঘন্টা পরে উনি আবার চেক করবেন। আর খুব ভালো হয় রাতে শোয়ার আগে, অবশ্যই খাওয়ার পরে যেটা আমরা বলি সেটা কিন্তু একবার চেক করে ঘুমাবেন যে আজকে সারাদিনে আমার সুগারের কী অবস্থা। তার কিন্তু একটা সুগার ডায়েরি মেনটেন করতে হবে, সুগার প্রোফাইলের ডায়েরি, যেটা নিয়ে কিন্তু উনি উৎসব পরবর্তী সময়ে তার ডাক্তারের কাছে আবার ফিরে আসবেন যদি দেখেন সেখানে কোনো রকম অসামঞ্জস্য হয়েছে, হয়তো বা বেশি বা কম হয়েছে। কমও কিন্তু হয় অনেক সময়, কারণ ডায়াবেটিস রোগীর তো আমরা জানি যে একটি নির্দিষ্ট টাইমের পর আমরা তাদেরকে খাদ্যটাকে 6 ভাগে ভাগ করে দিয়ে থাকি। তো ওখানে হয়তো পারে যে এরকম কিন্তু অনেক সময় হয় যে আমার মতো করে তো আসলে খাওয়া সার্ভ হবে না। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই মনে করছেন যে ঠিক আছে থাক, আমি তো ইনসুলিনের ডোজটা বাদ দিই, কখন খাবার দেয় তার থেকে বরং ইনসুলিনের ডোজটা দিলাম না, তাতে সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা যেমন থাকে। আবার আমি ইনসুলিনটি দিয়ে বসে আছি, খাওয়াতে হয়তো সার্ভ করতে একটু দেরি হয়ে গেল, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আবার তার হাইপো হওয়ার একটা চান্সেস থাকে। তো এই ব্যাপারগুলো কিন্তু ঝুঁকি বাড়ায়। তো সেক্ষেত্রে আমাদের ওই যে সবসময় যেটার কথা হচ্ছে এটা আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা আসলে রোগীরা ব্যালেন্স করবে কিভাবে? আমার ওই যে পরিকল্পনার কথা, আমি কিন্তু জানি আমি কোথায় যাচ্ছি, সেখানে আসলে কিভাবে, যেমনটি ডক্টর আফসার কিন্তু বলছিলেন যে দাওয়াতে যাওয়ার আগে বা কোনো উৎসবে যাওয়ার আগে যদি আমি বাড়িতেই একটা স্মল অ্যামাউন্টের কোনো খাবার খেয়ে নিই, সেক্ষেত্রে আমার দাওয়াতে যে খাবারটা সার্ভ করবে সেটার উপরে কিন্তু খুব একটা প্রেশার পড়বে না। জি, এটা তো আছে। আর তাছাড়াও যেটা হচ্ছে যে ইন কেস আমরা সবসময় বলি যে আমি লম্বা জার্নিতে যাচ্ছি, আমাকে পৌঁছাইতে হয়তো দেরি হয়ে যাবে, রাস্তায় আমি হয়তো বাসা থেকে না খেয়েই রওনা হয়েছি, আমি ভাবছি ওখানে কি একবারই করবো, ওই সময়টাতে হাইপো হওয়ার একটা চান্স থাকে। আবার ওই যে বললাম যে আমি অপেক্ষা করছি, আমার খাবার সার্ভ করতে দেরি হচ্ছে, আমার হয়তো ইনসুলিন দেওয়ার সময় হয়ে গেছে, হয় আমি ইনসুলিনটি অমিট করছি, নিচ্ছি না, অথবা আমি ইনসুলিন দিয়ে বসে আছি। দুটাতেই কিন্তু ঝুঁকির সম্ভাবনা রয়েছে, হাইপো এবং হাইপার দুইটারই সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমার নিজের একটি প্ল্যান থাকতে হবে। আর অবশ্যই ব্যাগে কিছু গ্লুকোজ বিস্কিট থাকতে পারে, আমার কিছু চকলেট থাকতে পারে, ইনকেস যদি আমি হাইপোর যে ফিলিংসগুলো, আমাদের কিন্তু রোগীরা এগুলো খুব এই সম্বন্ধে তাদের কিন্তু কিছু হেলথ এডুকেশন কিন্তু দেওয়া থাকে যে তার হয়তো বা একটু মাথা ঝিমঝিম করতেছে, হয়তো হেডেক হচ্ছে, তার পানি পিপাসা পাচ্ছে, হ্যাঁ, তার একটু হয়তো বা কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে, একটু ক্লান্তি লাগছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তিনি চাইলে সুগারটি চট করে চেক করে ফেলতে পারেন, অথবা যদি মনে করে থাকেন যে দীর্ঘ সময় ধরে আমি না খেয়ে আছি বা আমি আমার যে লাস্ট মিলটি নিয়েছি তার পরের মিলটির মধ্যে একটি গ্যাপ হয়ে গিয়েছে, অথবা আমি ওষুধ যেটি গ্রহণ করেছি তারপরে আধা ঘন্টা পরে আমার খাওয়ার কথা ছিল, অথবা ইনসুলিন নেওয়ার 10 মিনিটের মধ্যে আমার খাওয়ার কথা ছিল, এগুলোর কোনো মানে অসামঞ্জস্য হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তিনি এই চিন্তাগুলো কিন্তু তাকে মাথায় রাখতে হবে। উৎসবে কিন্তু হাইপো যেমন হয়, হাইপার গ্লাইসেমিয়া হওয়ার চান্সেসও যেমন হয়, ডিহাইড্রেশনের চান্সেসটাও কিন্তু থাকে। আমরা সাধারণত বাইরে গেলে পানিটা একটু কম খাই, এটা কিন্তু অনেক রোগীরা এসে বলে, বিশেষ করে মহিলা রোগীরা, যে একটু ঢাকার বাইরে গিয়েছিলাম, তারপর থেকে এই প্রস্রাবে কিন্তু খুব জ্বালা পোড়া, হ্যাঁ, এই আসার পর থেকে ওনারা নিজেরাই বলছে পানি খুব কম খেয়েছে। এটা যেহেতু আউটিংয়ে আমরা খুব কমফোর্টেবল থাকি না বাইরের বাথরুমগুলো ইউজ করার জন্য, তো অনেকে ভাবে যে অ্যাভয়েড করে যে ঠিক আছে থাক, পানি একটু কমই খেলাম। না, এখানে কিন্তু পানির ব্যাপারটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। ডিহাইড্রেশনও কিন্তু পরবর্তীতে আমাদের অনেক কিছু ঝুঁকি বাড়িয়ে দেয়। আর এছাড়াও আরও যে আদার্স ওষুধগুলো তিনি খাচ্ছেন ব্লাড প্রেশারের জন্য, অথবা লিপিড লোয়ারিং এজেন্ট, অথবা এমনও হতে পারে তিনি হয়তো একটা কার্ডিয়াক পেশেন্ট সাইমালটেনিয়াসলি, তার যে ওষুধগুলো, তাহলে তার ওষুধগুলো কিন্তু তাকে সাথে ক্যারি করতে হবে, এবং ওষুধ কিন্তু উনি টাইম মতোই খাবেন। ডক্টর আফসার, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, যেমনটি ডক্টর নাজমা বলছিলেন যে আসলে অনেক রোগীদের ক্ষেত্রে হাইপো হওয়ার সম্ভাবনা থাকে, অনেকের ক্ষেত্রে কিন্তু হাইপার গ্লাইসেমিয়া হওয়ারও সম্ভাবনা থাকে। হাইপার গ্লাইসেমিয়া যদি হয় তাদের ক্ষেত্রে আসলে লক্ষণ কি কি হতে পারে? ধন্যবাদ। এটা খুবই স্বাভাবিক প্রশ্ন যে অনেক বেশি সুগার কন্টেনিং খাবার এবং অতিরিক্ত শর্করাযুক্ত খাবার কারণে অনিয়ন্ত্রিত সুগার হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে খুব অস্বস্তিকর লাগতে পারে, সবার পানি শূন্যতার অভাবগুলা, মুখ শুকিয়ে যাওয়ার একটা হতে পারে, তারপর আমার খুব অস্বস্তি লাগতে পারে, ঘাম দিতে পারে, মাথা ঘোরাতে পারে, এই ধরনের লক্ষণগুলো শালুক হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে সেটা কোনো লক্ষণ ছাড়াও থাকতে পারে, যদি অনিয়ন্ত্রিত সুগার আগে থেকে থাকে ওনার সেই ক্ষেত্রে অনেক যে লক্ষণ বেড়ে যাওয়ার লক্ষণগুলো সেটা ওনার সময় ওনার মধ্যে প্রতিহত নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে ওনাকে আসলেই সবার আগে চিন্তা করতে হবে আমি কী অবস্থায় দাওয়াতটা অ্যাটেন্ড করতে যাব। একটা জিনিস না, ডক্টর নাজমা যেটা বলেছেন সেটা সম্পূর্ণ প্রতিটা রোগীকে চিন্তা করতে হবে যে আমি কি আছি, আমাকে কোথায় যেতে হবে এবং কী অবস্থা আমাকে আসতে হবে। তাহলে আমার যদি
সঠিক পরিকল্পনা থাকে, একটা জটিল সমস্যার সমাধান করেও কিন্তু আমি উৎসবটাকে আনন্দমুখর পরিবেশে করে এসে আমি বাসায় প্রত্যাবর্তন করতে পারি। আর আমার পরিকল্পনা যদি ঘাটতি থাকে, সমন্বয়হীনতা থাকে, তাহলে একটা ছোট ভুল থেকে আমাকে ডিজাস্টার একটা নিয়ে আসতে পারে। সেই জন্য পরিকল্পনার ক্ষেত্রে শুধু সুগারের উপর কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে না। যেমন বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস রোগী কোমরবিড কন্ডিশনগুলো থাকেন, যেটা উনি বলেছেন, তার চর্বির আধিক্য থাকে, তার হার্ট ডিজিজ থাকে, তার ফুড আলসার থাকে, তার নিউরোপ্যাথি থাকে, এবং তার অনেকেরই অনেক কিন্তু কিডনি জনিত সমস্যা কিডনি জনিত সমস্যা থাকে। তাহলে একটা উৎসব কিন্তু তার সমস্ত কিছুকে প্রভাব বিস্তার করতে পারে। তাহলে এই উৎসবটাকে নিয়ে শুধু সুগার কন্ট্রোল চিন্তা করে প্রতিটা জিনিসকে যদি আমি সমন্বয় করে যাই, তাহলে উৎসব নিয়ে কিন্তু একজন স্বাভাবিকভাবে উদযাপন করতে পারে। সেই জন্য আসলেই দরকার পূর্ব পরিকল্পনা। পরিকল্পনার মধ্যে যে কথাটা আগে বলা হয়েছে, আপনি যেটা উল্লেখ করেছেন, যে আমি যদি ছোট্ট একটা খাবার খেয়ে যাই, আমার জার্নিটা যদি অনেক দীর্ঘমেয়াদী হয় অথবা আমার খাবার পরিবেশন দেরি হয়, তাহলে আমি অযাচিতভাবে হাইপোগ্লাইসেমিয়াটাকে অ্যাভয়েড করতে পারছি ছোট্ট একটি খাবার খেয়ে, অথবা আমার সাথে যদি শুকনো কিছু খাবার আমি নিয়ে যেতে পারি। ঠিক তেমনি আমার হাইপার হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, আমার খুব আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, তার মধ্যে আমাকে একটা ফ্যামিলি উৎসবে আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, আমি বাউন্ড, সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে আমার পোর্শন সাইজ, আমার ক্যালোরি কন্টেন্ট, আমার সুইট কন্টেন্ট, তাহলে আমি হাইপারগ্লাইসেমিয়া অ্যাভয়েড করতে পারি। কেন আমি তো আমার কন্ডিশনটা জেনে আমি উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছি। তাহলে ছোট্ট পরিকল্পনাগুলো, সঠিক পরিকল্পনা বড় ধরনের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থেকে আমাদেরকে রক্ষা করতে সম্ভব করবে। এবং ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু একটা কথাই খুব চমৎকারভাবে প্রযোজ্য, যে আসলে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করা, একটা ডিসিপ্লিন লাইফ লিড করা। আমরা আরও বিস্তারিত আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি দিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে ডায়াবেটিক পেশেন্টরা যদি সুশৃঙ্খলভাবে কিছু নিয়মকানুন মেনে চলে, তাহলে কিন্তু তারা উৎসবের যে কোনো সময়টাতে কিন্তু তারা সুস্থ সুন্দর থাকতে পারে। এবং ডক্টর নাজমা, আপনি খুব চমৎকার করে কিন্তু বলেছেন যে উৎসবটা যেন উৎসবের মধ্যেই থাকে, যদি আমরা নিয়ম কানুন মেনে চলতে পারি। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে আপনি বলছিলেন যে অনেক ক্ষেত্রে কারো যদি হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায়, সেক্ষেত্রে ডোজের যে ম্যানেজমেন্টটা সেটা রোগী নিজেই করতে পারে, কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়টাকে প্রপারলি ম্যানেজ করে না। এটাকে আপনি কিভাবে দেখছেন? এই ক্ষেত্রে আসলে রোগীদের নানা রকমের অজুহাত থাকে। অনেকে কিন্তু এরকম ঘুরে এসে আমাদের কাছে, বিশেষ করে যেমন আমাদের ঈদের ছুটিগুলো লম্বা থাকে, অনেকে ঈদে হয়তো বাড়িতে যান, অথবা কোথাও হয়তো বা ফ্যামিলি গেট টুগেদারে যাচ্ছেন, বা বিয়ের দাওয়াত খেয়ে এসেছি, এসে কিন্তু বলবে, ম্যাডাম সুগারটা একটু বেড়েছে কারণ আমি একটা দাওয়াত খেতে গিয়েছিলাম। ব্যাপারটা কিন্তু তা হওয়া উচিত ছিল না। দাওয়াত খেলেই যে সুগার বাড়বে তা কিন্তু আমরা বলছি না। আপনি এই সব নিয়মকানুনগুলো যদি আমরা মেনে চলি, তাহলে সুগার বাড়ার কথা ছিল না। তার মানে কোথাও না কোথাও ওনার একটা ঝামেলা হয়েছে। যদি আমি হিস্ট্রি নিই, তাহলে দেখা যায় উনি বলছেন যে ম্যাডাম বিয়ের বাড়িতে ওষুধপত্র সাথে নিয়ে গিয়েছি, খাওয়ার সুযোগ পাইনি, ইনসুলিন কোথায় দিব, অনেকে হয়তো সাই ফিল করেছে, এত মানুষের সামনে আমি বলবো আমি ডায়াবেটিসের রোগী, বা ইনসুলিনটা আমি কার সামনে কখন কোথায় দিব, এগুলোর জন্য ওনারা হয়তো অ্যাভয়েডই করেছেন। তো দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে রোগীরা হয়তো সুগার চেকও করেননি। উৎসবের মধ্যে আসলে কি ওই সময়টাতে একটা কিন্তু আবহাওয়া